একটা খুনকে কেন্দ্র করে হয়ে যায় পরপর 4টি খুন। তদন্তের ভার পড়ে সিবিআই এর ওপর। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা, সব শেষে বেরিয়ে আসে মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্ট। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো 2015 সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার মুভি রহস্য। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ রহস্য। ব্যস্ততম মুম্বাই শহরের একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এই মহিলার নাম রেমি ফার্নান্ডেজ। রেমি এই বাড়িতে কাজ করে। ইনি হলেন এই ফ্ল্যাটের মালিক ডক্টর সচিন মহাজন। সচিন রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরে এলোমেলো অবস্থাতেই বিছানায় শুয়ে আছে। রেমি সচিনের মেয়ে আয়শার দরজায় নক করে তার হেলথ ড্রিঙ্কটা দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে ধাক্কা দেওয়া সত্ত্বেও আয়শা সাড়া না দেওয়ায় রেমি ভেতরে গিয়ে যা দেখে তাতে ভয় তার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ বিছানায় তখন আয়শার লাশ পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে যে তার গলা কেটে তাকে খুন করা হয়েছে। আয়শার এই অবস্থা দেখে রেমি খুব ভয় পেয়ে আতঙ্কে স্যার স্যার বলে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায়। ইনি হলেন ডক্টর আরতি, একজন অর্থোপেডিক সার্জন। একটা সার্জারি করতে তিনি পুনেতে গেছিলেন, সেখান থেকেই ফিরছেন। আরতি হল সচিনের স্ত্রী এবং আয়শার মা। বাড়ি ফিরে আরতি দেখে তাদের ফ্ল্যাটের নিচে এবং বাইরে অনেক পুলিশ এসেছে। ফ্ল্যাটের ভেতরে ঢুকে আরতি দেখে পুলিশ সবাইকে ইন্ট্রোগেট করছে। এসব কি হচ্ছে আরতি কিছুই বুঝতে পারছিল না, তাই সে সচিনকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সচিন কিছু বলার আগেই আরতি কি একটা মনে করে আয়শার রুমে যায় এবং সেখানে গিয়ে আয়শার গলা কাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। পুলিশ তখন আয়শার রুমে তদন্ত করছিল, সেই কারণে তারা আরতিকে জোর করে রুম থেকে বের করে দেয়। ইনি হলেন ইন্সপেক্টর মালভারে। ক্রাইম সিনে তদন্ত করার সময় তিনি আয়শার ডান হাতের মুঠোতে কয়েকটা চুল দেখে সেগুলোকে কালেক্ট করেন। মালভারে ওখানে মেঝেতে পড়ে থাকা একটা দামি পেন খুঁজে পায়। এরপর সে সচিন, আরতি এবং রেমিকে ইন্ট্রোগেট করতে শুরু করে। মালভারে জানতে চায় যে আয়শার ডেড বডিটা সবার আগে কে দেখেছে। রেমি বলে, আমি দেখেছি। মালভারে তাকে বলে, তোমার নাম কি আর ভিকটিমের সাথে তোমার সম্পর্কটাই বা কি? রেমি বলে, আমার নাম রেমি ফার্নান্ডেজ। আমি 30 বছর ধরে এই পরিবারের সাথে কাজ করছি। রেমি ডক্টর সচিন মহাজনের ক্লিনিকে সিস্টারের কাজ করত। আয়শা যখন অনেক ছোট ছিল তখন থেকেই রেমি এই বাড়িতে আয়শার দেখাশোনার কাজে আসে। মালভারে জানতে চায় যে রেমি কখন বডিটা দেখতে পেয়েছে আর সেই সময় বাড়িতে কে কে ছিল। রেমি বলে, ভোর 6:30 নাগাদ সে আয়শার ডেড বডিটা দেখতে পেয়েছে। তখন বাড়িতে রেমি, ডক্টর সচিন আর আয়শা ছিল। চেতন তখন বাড়িতে ছিল না। মালভারে জিজ্ঞেস করে যে এই চেতনটা কে? রেমি বলে যে চেতন এই বাড়িতেই কাজ করে। তখন সচিন বলে ওঠে, ওই চেতনই নিশ্চয়ই তার মেয়েকে খুন করে পালিয়ে গেছে। সচিন ওদের কথার মধ্যে কথা বলায় মালভারে তাকে ধমকে বলে, তোমাকে পরে কথা বলার সুযোগ দেওয়া হবে, এখন কথার মধ্যে কথা বলো না। মালভারে রেমিকে জিজ্ঞেস করে চেতন কতদিন হলো এখানে কাজ করছে আর রেমি ওকে শেষ কখন দেখেছে। মালভারের কথা শুনে রেমি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে, চেতন 2-3 বছর হলো এখানে কাজ করছে। গতকাল রাত 11টায় শেষ ওকে দেখা গেছিল, তারপর আর রেমি চেতনকে দেখেনি। এরপর মালভারে চেতন যে ঘরে থাকতো সেই ঘরে তল্লাশি করে, কিন্তু সেখানে চেতনের কোনো জিনিসই খুঁজে পাওয়া যায় না। মালভারে সচিনের কাছে জানতে চায় যে চেতন কার রেফারেন্সে এখানে এসেছিল। তখন সচিন বলে, চেতনকে সুধাকর মিশ্র নামে একজন এনেছিল। সুধাকর অনেকদিন ধরে ডক্টর সচিন মহাজনের ক্লিনিকে টিফিন নিয়ে আসে। সুধাকর বলেছিল চেতন ওর শালা হয়। মালভারে ওই দামি পেনটা দেখিয়ে বলে, এই পেনটা কার? তখন সচিন রেমির দিকে তাকিয়ে বলে, আয়শারই হবে মনে হচ্ছে। মালভারে সচিনকে বলে, তাকে দেখে কি বোকা মনে হয়? কোনো স্টুডেন্ট এই 10-15 হাজার টাকার পেন ব্যবহার করে? তখন সচিন বিরক্ত আর অধৈর্য হয়ে বলে যে চেতনই এই কাজটা করেছে, এখানে সময় নষ্ট না করে ওকে গিয়ে ধরো। মালভারে তখন রেগে গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে যায়। সেখানে একে একে সবার জবানবন্দি নেওয়া হয়। আরতি বলে যে সে পুনেতে একটা সার্জারি করতে গেছিল, ফিরে এসে দেখছে এই অবস্থা। সচিন বলে যে সে আগের দিন রাত 11টা অবধি হোটেল ম্যারিডিয়ানে ছিল। বাড়ি পৌঁছতে পৌঁছতে তার 12টা বেজে গেছিল। আগের দিন রাতে সে প্রচন্ড ড্রিঙ্ক করে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, তাই বাড়ি ফিরেই সে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সচিন দেখে এই ঘটনা।
সচিন মালভারিকে বলে যেদিন সে বেশি নেশা করে ফেলে পরের দিন তার আগের দিনের কথা আর কিছুই মনে থাকে না, তাই গতকাল রাতে কিভাবে কি হয়েছিল তার কিছুই মনে নেই। সচিনের কথায় মালভারের সন্দেহ হয়, তাই সচিনকে মেডিকেল চেক আপ করতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড বলে যে সে আগের দিন রাতে ওখানে ডিউটিতে ছিল। মালভারে ওকে জিজ্ঞেস করে যে রাত 10টার পর ওখানে কাকে কাকে ঢুকতে বা বেরোতে দেখেছে। তখন ওই সিকিউরিটি গার্ডটি বলে যে রাত 11টার সময় পাশের বাংলোর রিয়াজ নামে একটি ছেলে এখানে এসেছিল। রাত 12টার সময় ডক্টর সচিন মহাজন বাড়ি ফেরে, আর ডক্টর স্যার ফেরার 10-15 মিনিট পর রিয়াজ ওখান থেকে বেরিয়ে যায়। বেরোবার সময় রিয়াজের হাতে একটা পট্টি বাঁধা ছিল, সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। রিয়াজকে দেখে মনে হচ্ছিল যে সে খুব রেগে আছে। পরের দিন মালভারে রিয়াজের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করে রিয়াজের কথা জানতে চায়। ওনারা বলেন রিয়াজ হয়তো ওর কোনো বন্ধুর বাড়িতে গেছে, সে মাঝে মাঝেই এরকম রাতে ফেরে না। আসলে ওনারা তখনও আয়েশার খুনের ব্যাপারটা জানতেন না। ওনারা বলেন যে মাঝে মাঝেই রিয়াজ এরকম ফোন বন্ধ করে রাখে, 2-3 দিন তার কোনো খবরই থাকে না, আবার কিছুদিন পর বাড়িতে ফিরে আসে। তখন মালভারে ওদেরকে বলে তোমাদের ছেলে আয়েশা মহাজনের খুনের প্রাইম সাসপেক্ট, কারণ খুনের টাইমের কাছাকাছি সময়ে রিয়াজ আয়েশার বেডরুমেই ছিল। মালভারের কথা শুনে স্বাভাবিকভাবে রিয়াজের বাবা মা বেশ ঘাবড়ে যান। মালভারে যখন ওখান থেকে বেরোচ্ছিল তখন অ্যাপার্টমেন্টের একজন সুইপার ডাস্টবিন থেকে একটা রক্তমাখা শার্ট পেয়ে সেটা মালভারেকে দিয়ে দেয়। অন্যদিকে সচিনের মেডিকেল করার সময় ডক্টর বলে যে তার বুকে নখের আঁচড় আছে, মাথার চুল ছেঁড়া, আর ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে। সচিন তখনও বারবার জানতে চায় যে চেতনকে পাওয়া গেছে কিনা। পুলিশ সচিনকে বলে তাদের কাজটা তারা ভালোভাবে জানে, কিভাবে কি করতে হবে। আমরা দেখি মালভারে ফোর্স নিয়ে সুধাকর মিশ্রর কাছে চেতনের খোঁজ করতে যায়। তারা সুধাকরকে ধরে এনে খুবই মারধর করে, কিন্তু সুধাকর বলে যে সে চেতনের ব্যাপারে কিছুই জানে না। মালভারে চেতনের গ্রামের বাড়ি পাটনায় খোঁজ নিয়ে জানতে পারে যে চেতনের এর আগেও ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এদিকে আয়েশার পোস্টমর্টেম করে ডক্টর মালভারিকে জানায় মার্ডারটা রাত 12:30-এর দিকে হয়েছে। ভিকটিমের হাতে এবং কাঁধে স্ক্র্যাচেস রয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে মৃত্যুর আগে একটা স্ট্রাগল হয়েছিল। মালভারে জানতে চায় তাহলে কি এটা রেপ কেস? ডক্টর বলে না, স্ট্রাগল হলেও এটা রেপ নয়, কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্টে অন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, তবে সেটা কি আমরা এখনই জানতে পারি না। ক্রাইম সিন হওয়ার কারণে পুলিশ সচিনের ফ্ল্যাটটা সিল করে দেওয়ায় সচিন আর আরতির বাবার বাড়িতে যাচ্ছিল। তখন পাশের অ্যাপার্টমেন্টের হ্যান্সেল দম্পতি ওখানে আসে। হ্যান্সেলের স্ত্রী বৃন্দা আরতিকে এই ঘটনার জন্য সান্ত্বনা দেয়। হ্যান্সেল সচিনকে বলে যে তোমরা অত দূরে থাকবে কেন, আমাদের ফ্ল্যাটেই এই কদিন থেকে যাও। তখন সচিন হ্যান্সেলকে বলে এই সময়টা আরতির ওর বাবা মায়ের সাথে থাকাটাই বেটার হবে। এর পরের সিনে আমরা দেখি সচিন আর আরতি পরিবারের সবাইকে নিয়ে আয়েশার শেষকৃত্য সম্পূর্ণ করছিল। তখন মালভারে সেখানে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায়। মালভারে বলে ডক্টর সচিন মহাজন, তোমার মেয়ে আয়েশা মহাজনের মার্ডার কেসে তুমি প্রাইম সাসপেক্ট, সেই কারণে আমরা তোমাকে অ্যারেস্ট করছি। ওরা বুঝতে পারে না যে পুলিশ এসব কি বলছে। আরতি পুলিশদের অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশরা আরতির কোনো কথা না শুনেই সচিনকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যায়। সচিন মহাজনের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর সাক্ষ্য প্রমাণ দেখিয়ে বলেন মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওই দিন ডক্টর সচিনের রক্তে উচ্চমাত্রায় অ্যালকোহল পাওয়া গেছে, আর মার্ডার স্পটে পাওয়া পেন্ট আর ফিঙ্গারপ্রিন্ট ডক্টর সচিনেরই। এমনকি ওনার ক্লিনিক থেকে জানা গেছে ডক্টর সচিন এই পেনটাই ব্যবহার করেন। অ্যাপার্টমেন্টের ডাস্টবিনে ডক্টর সচিনের পরিহিত রক্তমাখা শার্ট পাওয়া গেছে। তখন সচিনের পক্ষের উকিল বলেন কিন্তু ওই শার্টে পাওয়া রক্তটা আয়েশার নয়। পাবলিক প্রসিকিউটর জানায় ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই শার্টে পাওয়া রক্তটা একজন যুবকের। পুলিশের ধারণা ওই রক্তটা রিয়াজ নুরানির, যে কিনা ওই খুনের দিন থেকেই গায়েব হয়ে গেছে। আর ডিএনএ রিপোর্ট অনুযায়ী আয়েশার নখে যে ব্লাড পাওয়া গেছে তা হচ্ছে ডক্টর সচিন মহাজনের, আর সচিনের নখের মধ্যেও আয়েশার ব্লাড পাওয়া গেছে। এমনকি আয়েশার ডান হাতের মুঠোতে যে চুল পাওয়া গেছিল সেটাও ছিল সচিন মহাজনের। তাছাড়া পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আয়েশা 1 মাসের প্রেগনেন্ট ছিল। পাবলিক প্রসিকিউটর বলেন সমস্ত তথ্য প্রমাণ দেখে এটা একদম পরিষ্কার যে ডক্টর সচিন ওই দিন রাত 12টায় ঘরে পৌঁছে রিয়াজকে তার মেয়ের সাথে দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান, আর তখনই তিনি রিয়াজকে অ্যাটাক করেন।
সেই কারণেই সিকিউরিটি গার্ড রিয়াজকে আহত হয়ে ওখান থেকে চলে যেতে দেখে। কিন্তু রিয়াজ পালিয়ে গেলেও সচিন নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন না, যার ফলস্বরূপ তিনি নিজের মেয়ে আয়েশা মহাজনকে খুন করেন। সচিন চিৎকার করে আদালতকে বোঝাতে চায় যে সে কেন তার নিজের মেয়েকেই খুন করবে, কিন্তু বিচারক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে ডক্টর সচিন মহাজনকে পুলিশ কাস্টাডিতে রাখতে বলেন। আরতি থানায় গিয়ে সচিনের সাথে দেখা করে বলে, সেদিন রাতে সত্যি কি কি হয়েছিল আমাকে খুলে বলো। সচিন আরতিকে বলে, তুমি তো জানোই আমার বেশি নেশা হয়ে গেলে পরের দিন আমি কিছুই মনে রাখতে পারি না, কিন্তু আমি আয়েশাকে কেন মারব? আয়েশা আমার নিজের সন্তান। আরতি মহিলা সমিতির লিডারের থ্রুতে সচিনের কেসের ব্যাপারে সাহায্য চাইতে হোম মিনিস্টারের কাছে যায়। মহিলা সমিতির লিডার মিনিস্টার ম্যাডামকে সব ঘটনাগুলো খুলে বলে। তিনি বলেন যে এই কেসটায় পুলিশ ভালো করে ইনভেস্টিগেট না করেই যাকে সামনে পেয়েছে হাজতে পুরে দিয়েছে, ভালো করে কোনো এভিডেন্স খতিয়ে দেখাই হয়নি। তখন মিনিস্টার ম্যাডাম জানান যে তিনি এই ব্যাপারটা দেখছেন। এরপরেই আমরা দেখি এই কেসটা লোকাল পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে দেওয়া হয়েছে। সিবিআই এর একজন অনেস্ট এবং দায়িত্ববান অফিসার সুনীল পারস্কারের উপর এই কেসটার দায়িত্ব পড়ে। সুনীল সচিনের কাছে আসল সত্যিটা জানতে চায়। সচিন আবারও বলে যে তার সেদিনের কথা কিছুই মনে নেই, কারণ সে তখন প্রচন্ড নেশার ঘরে ছিল। সুনীল সচিনকে বলে, পোস্টমর্টেম রিপোর্টে আছে যে আয়েশার গলায় একটা ক্লিয়ার এবং ক্লিন কাট করা হয়েছে, প্রিসাইজ কাট, কিন্তু সচিন তো সেদিন নেশার ঘরে ছিল, তাহলে তার পক্ষে কিছুতেই অত ক্লিন, ক্লিয়ার এবং প্রিসাইজ একটা কাটেই কাউকে মেরে ফেলা সম্ভব নয়। সুনীল প্রচন্ড সৎ এবং দক্ষ একজন অফিসার। সে বুঝে যায় যে এই কেসটাকে যতটা সহজ দেখানো হচ্ছে ততটা সহজ এটা একেবারেই নয়। পরের দিন সুনীল তার অ্যাসিস্ট্যান্ট পারভিজকে নিয়ে সচিনের ফ্ল্যাটে ইনভেস্টিগেট করতে যায়। আয়েশার রুমে গিয়ে সুনীল ভালো করে চারদিকটা দেখতে থাকে। সেখানে ওরা একটা বক্স দেখতে পায়। বক্সটার নিচের দিকটা ফেটে গেছে। সুনীলের মনে হয় হতে পারে এই বক্সটা পড়ে গিয়ে ফেটে গেছে, অথবা কেউ এটা দিয়ে কাউকে আঘাত করেছে। আয়েশার আলমারি সার্চ করে একটা ওড়না পাওয়া যায়, যেটা দেখে বোঝা যাচ্ছে সদ্য কেউ এই ওড়নাটাকে হাত দিয়ে ছিঁড়েছে। সুনীল খেয়াল করে ছোট ছোট ব্লাড ড্রপ আয়েশার বিছানার কাছ থেকে ওয়াশরুম অবধি গেছে। সিবিআই এর স্পেশাল টর্চ দিয়ে সুনীল ওয়াশরুমের বেসিনে রক্তের দাগ দেখতে পায়, তবে খালি চোখে সেটা দেখা যাচ্ছে না। আর সেই রক্তের নমুনা নেবার মতো অতটা রক্ত পাওয়াও যাবে না, খুবই সামান্য দাগ লেগে আছে। সুনীল বুঝতে পারে এখানে কোনো একটা রক্তমাখা জিনিস ধোয়া হয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে সুনীল আয়েশার ফটোটা ভালো করে দেখে। এরপরে ওরা সচিনের বেডরুমে যায়। সেখানে বিছানার চাদরের উপর রক্ত দেখা যায়। ফরেন্সিক রিপোর্টে এসছে যে ওই রক্তটা একজন তরুণ যুবকের। সেই কারণেই পুলিশ ধারণা করে নিয়েছে যে ওই রক্তটা রিয়াজ নুরানির। সচিনের ঘরে থাকা একটা সার্জিক্যাল কিট বক্সে সার্জিক্যাল নাইফ পাওয়া যায়। ওই ছুরিটা দেখে সুনীলের সন্দেহ হওয়ায় সুনীল সেটাকে ফরেন্সিক ল্যাবে পাঠায়। ফরেন্সিক ল্যাবের ডক্টরের কাছ থেকে সুনীল জানতে পারে যে ওই সার্জিক্যাল নাইফের মধ্যে আয়েশা এবং সচিনের দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট আছে, তবে নাইফটার মধ্যে কোনো রক্তের দাগ নেই। এটা হতেই পারে যে নাইফের হ্যান্ডেলটা ধরে রক্তটা ধোয়া হয়েছে। ফরেন্সিক ল্যাবের ডক্টরের কাছ থেকে সুনীল আরও জানতে পারে যে আয়েশার গলাটা যেভাবে কাটা হয়েছে এই নাইফ দিয়ে সেই কাটাটা সম্ভব। সার্জিক্যাল নাইফে সচিন এবং আয়েশা দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে সেই সময় ওদের দুজনের মধ্যে একটা স্ট্রাগল হয়েছিল। সেদিন রাতে সুনীল আর পারভেজ ওই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের কাছে যায়। সেই সময় ওই সিকিউরিটি গার্ড নাইট ডিউটিতে থাকা সত্ত্বেও ঘুমিয়ে পড়েছিল। পারভেজ ওই সিকিউরিটি গার্ডের গায়ে এক বালতি জল ঢেলে দেয়। সিকিউরিটি গার্ডটি ওদের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে সকালে অন্য জায়গায় ডিউটি করে, সেই কারণে সে রাতে খুবই ক্লান্ত হয়ে পড়ে। সুনীল ওকে জিজ্ঞেস করে যে তার ওয়াশরুমে যেতে কতক্ষণ সময় লাগে। সিকিউরিটি গার্ডটি জানায় যে তার ওয়াশরুমে যেতে 3 মিনিট এবং আসতে 3 মিনিট লাগে, আর ভেতরে ম্যাক্সিমাম 2 মিনিট লাগে। তখন সুনীল ওকে বলে, মাত্র 2 মিনিট? তুমি তো ওয়াশরুমে যাওয়ার পর ওখানে বিড়ি খাও। সুনীলের কথাটা প্রথমে সিকিউরিটি গার্ড অস্বীকার করলেও আমরা দেখতে পাই যে সুনীল আগে থেকেই স্টাফ ওয়াশরুমে অনেক পুড়ে যাওয়া বিড়ির টুকরো পড়ে আছে সেটা দেখে এসেছে। সেই কারণে সিকিউরিটি গার্ড বাধ্য হয় সুনীলের কাছে তার বিড়ি খাওয়ার কথা স্বীকার করতে। তখন সুনীল ওই সিকিউরিটি গার্ডকে বলে, তার মানে তোমার ওয়াশরুমে যেতে এবং আসতে যা সময় লাগে তার মধ্যে যে কেউ এই অ্যাপার্টমেন্টে ঢুকতে বা বেরোতে পারে, যেটা হয়তো তোমার নজরে আসেনি। সিকিউরিটি গার্ডটি বলে যে এটা হতেই পারে, কারণ সত্যিই তার ওয়াশরুমে অনেকটা টাইম লেগে যায়।
এছাড়াও সে প্রত্যেকদিন রাতের বেলায় ঘুমিয়ে পড়ে, তাই তার নজর এড়িয়ে এই অ্যাপার্টমেন্টে ঢোকা বা বেরোনো খুব একটা জটিল ব্যাপার নয়। সুনীল ওকে বলে যে এই কথাগুলো তাকে কোর্টে গিয়েও বলতে হবে। পরের দিন সুনীল হ্যান্সেল দম্পতির ফ্ল্যাটে যায়। সুনীল প্রথমেই হ্যান্সেলের ফ্ল্যাটের পর্দাটা সরিয়ে বলে, ওটাই তো সচিন মহাজনের ফ্ল্যাট, তাই না? এখান থেকে ওদের বেডরুমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কে কখন ঢুকছে কে কখন বেরোচ্ছে সবকিছু। সুনীলের কথা শুনে হ্যান্সেল কেমন যেন ঘাবড়ে যাচ্ছিল। তখনই সেখানে হ্যান্সেলের স্ত্রী বৃন্দা আসে। হ্যান্সেল সুনীলের সাথে বৃন্দার আলাপ করিয়ে দেয়। সুনীল ওদেরকে জিজ্ঞেস করে যে সচিনের সাথে তাদের কেমন সম্পর্ক। হ্যান্সেল বলে যে সচিন তার খুবই ভালো বন্ধু, আর বৃন্দা বলে যে সচিন তার শুধুই পরিচিত। তখন সুনীল সচিনের ফোনের কল রেকর্ডটা বের করে ওদেরকে দেখায় যে গত 2 মাসে বৃন্দা সচিনকে 45 বার ফোন করেছে। সুনীল বৃন্দাকে জিজ্ঞেস করে যে একজন শুধুই নামে পরিচিত ভদ্রলোককে গত 2 মাসে বৃন্দা 45 বার কেন ফোন করেছিল। তখন বৃন্দা বলে যে সচিন আর আমি ভালো বন্ধু। সুনীল হ্যান্সেলকে জিজ্ঞেস করে যে বৃন্দার সচিনের এই বন্ধুত্বের ব্যাপারে সে জানত কিনা। হ্যান্সেল এসব দেখে খুব অবাক হয়ে গিয়ে সুনীলকে জানায় যে সে এসব কিছুই জানত না। তখন সুনীল বলে যে মিথ্যে কথা বলায় তো আপনি আপনার স্ত্রীকেও হার মানাচ্ছেন। হ্যান্সেল সুনীলের কথায় রেগে গিয়ে তাকে বেরিয়ে যেতে বলে। তখন সুনীল হ্যান্সেলকে বলে যে সে এখানে কোনো সোশ্যাল ভিজিটে আসেনি। বৃন্দা উঠে যেতে চাইছিল, তখন লেডি কনস্টেবল বৃন্দাকে ওখানেই বসে থাকতে বলে। এরপর আমরা দেখি হ্যান্সেলের ফ্ল্যাটে আসার আগেই সুনীল ওই মেরিডিয়ান হোটেলে গিয়ে বৃন্দা, সচিন এবং হ্যান্সেলের ব্যাপারে খোঁজ খবর করেছিল। বৃন্দার ছবি দেখে হোটেলের কর্মী জানান যে বৃন্দা এখানে প্রায়শই আসে এবং তার সাথে আরেকজন ভদ্রলোকও আসেন। সুনীল হ্যান্সেলের ছবি দেখাতে রিসেপশনিস্ট বলে যে ইনি নয়। সচিনের ছবি দেখাতে রিসেপশনিস্ট বলে যে এই ম্যাডামের সাথে এই ভদ্রলোকই সবসময় আসতেন। আর হ্যান্সেলের ছবি দেখিয়ে বলে যে এই ভদ্রলোক আপনার মতোই বৃন্দা ম্যাডামের ব্যাপারে এনকোয়ারি করতে এসেছিল। দিনটা ছিল 28 অগস্ট, অর্থাৎ আয়েশা মহাজনের খুনের দিন। সেদিন বৃন্দা ওই হোটেলে আগে থেকেই এসেছিল। সচিন কিছুক্ষণ পরে আসে, কিন্তু রিসেপশনিস্টের ধারণা যে সচিন আর বৃন্দার সেদিনকার দেখা হয়নি। সুনীল রিসেপশনিস্টকে বলে যে আপনি এতটা শিওর হলেন কি করে যে সেদিন সচিন আর বৃন্দার দেখা হয়নি? এটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা। তখন রিসেপশনিস্ট বলে যে আসলে সেদিন এমন একটা ঘটনা ঘটেছিল যার কারণেই তার দিনটা মনে আছে। সেদিন সচিন যখন বৃন্দার সাথে দেখা করার জন্য লিফটে উঠতে যাচ্ছে, তখন সে খেয়াল করে আয়েশা এবং রিয়াজ ওই হোটেলেই ঢুকছে। এভাবে হঠাৎ করে আয়েশার সাথে রিয়াজকে দেখে সচিন প্রচণ্ড রেগে যায়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সচিন ওখানেই রিয়াজকে একটা থাপ্পড় মারে। রিয়াজও প্রচণ্ড রকচটা ছেলে, সেও দমে না গিয়ে উল্টে সচিনকে একটা থাপ্পড় মেরে দেয়। এভাবে ওদের মধ্যে বেশ হাতাহাতি শুরু হয়ে যায়। হোটেলের সবাই ছুটে আসে ওদেরকে থামাতে। হোটেলের সিকিউরিটি গার্ড রিয়াজকে ওখান থেকে বার করে দিলে সচিন আয়েশাকে নিয়ে ওখান থেকে চলে যায়। হ্যান্সেল আড়াল থেকে পুরো ঘটনাটা লক্ষ্য করে এবং চুপি চুপি ওখান থেকে চলে যায়। এই পুরো ব্যাপারটাই মেরিডিয়ান হোটেলের রিসেপশনিস্ট সুনীলকে জানায়। সুনীলের মুখে এইসব কথা শুনে হ্যান্সেল বলে যে এগুলো তাদের পার্সোনাল ব্যাপার, আপনি যদি এগুলো বাইরে প্রকাশ না করেন তাহলে আমরা আপনার খেয়াল রাখব। হ্যান্সেলের কথাটা ধরে নিয়ে সুনীল হ্যান্সেলকে বলে, আপনি কি আমাকে ঘুষ দেওয়ার কথা বললেন? হ্যান্সেল ঘাবড়ে গিয়ে বলে, না তো, আপনি আমাকে ভুল বুঝছেন। সুনীল আবার সচিনের কল রেকর্ডটা দেখে হ্যান্সেলকে বলে, ওই দিন রাত 11টার সময় আপনি সচিনকে ফোন করেছিলেন কেন? হ্যান্সেল বলে, সচিন আমার খুব ভালো বন্ধু, আমরা সবসময় ফোনে কথা বলি, এটা আর এমন কি ব্যাপার। এরপর সুনীল বলে, আয়েশাকে বাড়িতে ড্রপ করার পর সচিন আবার মেরিডিয়ান হোটেলে চলে যায়, কারণ সেখানে বৃন্দা ওনার জন্য অপেক্ষা করছিল। আমরা বুঝতে পারি সচিন আর বৃন্দার অনেক দিন ধরেই অবৈধ সম্পর্ক চলছে। তারপর রাত 11টা নাগাদ রিয়াজ নুরানি আয়েশার সাথে দেখা করতে ওদের ফ্ল্যাটে আসে। আয়েশা রিয়াজের ওপর খুব রাগারাগি করছিল, কারণ যাই হয়ে যাক না কেন সচিন ওর বাবা, রিয়াজের কোনো অধিকার নেই তার গায়ে হাত দেওয়ার। সুনীল হ্যান্সেলকে বলে যে হতে পারে সেই সময় আপনি আপনার ফ্ল্যাটের পর্দা সরিয়ে দেখতে পেয়েছিলেন যে রিয়াজ নুরানি আয়েশার বেডরুমে ঢুকেছে। তখনই হ্যান্সেল সুযোগ পেয়ে যায় সচিনের ওপর বদলা নেওয়ার। আমরা দেখি সচিন তখন বৃন্দার সাথে। হ্যান্সেল সচিনকে ফোন করে জানায় যে আয়েশার ঘরে রিয়াজ নামের ওই ছেলেটা এখন ঢুকেছে। হ্যান্সেলের কথা শুনে স্বাভাবিকভাবে সচিন প্রচণ্ড রেগে গিয়ে মেরিডিয়ান হোটেল থেকে বেরিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছায়। হ্যান্সেল রেগে গিয়ে সুনীলকে বলে যে আপনি কি প্রমাণ করতে চাইছেন?
তখন সুনীল বলে তার যা প্রমাণ করা সেটা তো সে কোর্টে করবে। হ্যান্সেলের ফ্ল্যাট থেকে বেরিয়ে সুনীল পারভেজকে জিজ্ঞেস করে যে তার কি মনে হয় বৃন্দা এবং মিস্টার হ্যান্সেলের মধ্যে কার মোটিভ থাকতে পারে আয়েশাকে খুন করার। তখন পারভেজ বলে যে মোটিভ দুজনেরই থাকতে পারে। হ্যান্সেল সচিনের ওপর বদলা নেওয়ার জন্য এটা করতে পারে, আর বৃন্দা সচিনকে বিয়ে করার জন্য এটা করতে পারে। হয়তো আয়েশার জন্য সচিন এবং বৃন্দা এক হতে পারছিল না, সেই কারণেই হয়তো মিস্টার হ্যান্সেল বা বৃন্দা কেউ একজন চেতন বা রেমিকে টাকা দিয়ে থাকতে পারে আয়েশাকে খুন করার জন্য। এরপর সুনীল আর পারভেজ আরতি মহাজনের ক্লিনিকে যায়। সেখানে ওরা রেমির থেকে জানতে পারে যে আরতি আয়েশাকে সেরকম সময় দিতেই পারত না। আয়েশা বেশিরভাগ সময় রেমির সাথেই কাটিয়েছে। সুনীল রেমিকে জিজ্ঞেস করে যে আয়েশার খুনের দিন রাতে রেমি নিচ থেকে কোনো শব্দ শুনতে পায়নি। তখন রেমি বলে যে খুব হালকা একটা শব্দ সে শুনতে পেয়েছিল, ফার্নিচার সরালে যেরকম শব্দ হয় সেরকম একটা শব্দ, কিন্তু কিছুক্ষণ পরেই আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ায় রেমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়ে। সুনীল রেমিকে মিসেস বলে সম্বোধন করলে রেমি সুনীলকে বলে যে সে মিসেস নয়, মিস, কারণ তার বিয়ে হয়নি। এরপর সুনীল আরতিকে জিজ্ঞেস করে যে বাড়ির লোকরা বাদে ওদের ফ্ল্যাটের চাবি আর কার কাছে থাকে। তখন আরতি জানায় রেমির কাছে একটা চাবি থাকে এবং এমার্জেন্সি পারপাসে হ্যান্সেল দম্পতির কাছেও একটা চাবি থাকে। সুনীল আরতিকে জিজ্ঞেস করে যে হ্যান্সেল দম্পতির ব্যাপারে তার কি মতামত। আরতি বলে মিস্টার হ্যান্সেল অনেক বছর ধরে সচিনের ভালো বন্ধু, তবে আরতি বৃন্দাকে একেবারেই পছন্দ করে না। সুনীল জিজ্ঞেস করে যে আয়েশা আর রিয়াজের সম্পর্কের ব্যাপারে আরতি জানত কিনা। আরতি বলে যে সে এই ব্যাপারে কিছুই জানত না। এরপর সুনীল আয়েশার বন্ধুদের সাথে দেখা করে। আয়েশার বন্ধুরা জানায় যে রিয়াজ আয়েশাকে নিয়ে ভীষণই পজিটিভ ছিল। আয়েশা অনেকবার সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু রিয়াজ আয়েশাকে ভয় দেখিয়েছিল আয়েশা যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে তাহলে রিয়াজ আয়েশাকে খুন করে দেবে। ওদের থেকে আরও জানা যায় যে রিয়াজ বরাবরই একটা গুন্ডা টাইপের ছেলে, নিজের এলাকাতেও সে সবসময় কোনো না কোনো ঝামেলা বাঁধিয়েই রাখত। এরপর সুনীল রিয়াজের বন্ধুদেরকে থানায় তুলে নিয়ে আসে। ওরা সুনীলকে বলে যে রিয়াজ প্ল্যান করেছিল আয়েশাকে বাড়ি থেকে তুলে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু আয়েশা এতে কখনোই রাজি হয়নি। ওই ঘটনার পর তারা রিয়াজের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। রিয়াজ এখন কোথায় আছে তারা সত্যি কিছু জানে না। সুনীল পারভেজকে বলে যে হতে পারে রিয়াজই চেতনকে দিয়ে আয়েশাকে মারার চেষ্টা করেছিল। প্রেমে পাগল হয়ে গেলে মানুষ অনেক কিছুই করতে পারে। চেতন ত্রিওয়ারি সন্ধান করার জন্য সুনীল পারভেজকে বলে চেতনের জামাইবাবু সুধাকর মিশ্রর ওপরে নজর রাখতে। সুধাকর মিশ্রকে ফলো করে পারভেজ দেখে যে সে রাতের অন্ধকারেই টিফিন ক্যারিয়ার নিয়ে কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। পারভেজ ফোনে সুনীলকে সব আপডেট দিতে থাকে। এরপর আমরা দেখি সুধাকর মিশ্র ট্রেনে করে বরিভালি স্টেশনে নামে। পারভেজ সেখানে নেমে দেখে ওই স্টেশনের একটা দোকানে দাঁড়িয়ে রেমি ফার্নান্ডিজ লেবু জল খাচ্ছে। তবে সেই সময় পারভেজ সুধাকর মিশ্রকে ফলো করছিল বলে রেমিকে ইগনোর করে এগিয়ে যায়। সুধাকর অটো স্ট্যান্ডে গিয়ে প্রথমে একটা অটোকে তার গন্তব্যের কথা জিজ্ঞেস করলে সেই অটোওয়ালা বলে যে সেই জায়গায় যাবে না, তবে পরের অটোটা সুধাকরকে তুলে নেয়। তখন পারভেজ অটো স্ট্যান্ডের ওই প্রথম অটোটিকে জিজ্ঞেস করে যে সুধাকর কোন জায়গার কথা বলল। আমরা জানতে পারি যে সুধাকর মিশ্র ওই অটোওয়ালাকে বরিভালি ন্যাশনাল পার্কের ভেতরে কানহেরি গুহায় যাবে বলেছিল। সেই অনুযায়ী সুধাকরকে ফলো করতে করতে পারভেজ অটো নিয়ে ওই জায়গাটাতে পৌঁছায়। পারভেজ সুনীলকে ফোনে সব রকম আপডেট দিতে থাকে। আমরা দেখি পারভেজের কথা অনুযায়ী সুনীল আগে থেকেই ওই গুহাটায় দাঁড়িয়ে আছে। সুনীল পারভেজকে বলে যে চুপচাপ লক্ষ্য করতে সুধাকর মিশ্র কি করে, কারণ সুনীল পুরোটা ফলো করতে চায়। আমরা দেখি সুধাকর মিশ্র ওই গুহার মধ্যেই একটা জায়গায় তার নিয়ে আসা টিফিন ক্যারিয়ারটা রেখে ওখানে রাখা একটা খালি টিফিন ক্যারিয়ার নিয়ে ওখান থেকে চলে যায়। সুনীল লক্ষ্য করতে চাইছিল যে ওই ভরা টিফিন ক্যারিয়ারটা নিতে কে আসে, কিন্তু তার আগেই একজন এসে সুনীলকে অ্যাটাক করে। ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপর পেছন থেকে আরেকজন এসে ছুরি দিয়ে সুনীলের পিঠে আঘাত করে, যার ফলে সুনীল বেশ আহত হয়, আর ওই লোক দুটো ওখান থেকে পালিয়ে যায়। পারভেজ সুনীলকে নিয়ে হসপিটালে আসে। ওরা সঙ্গে করে নিয়ে আসে সুধাকর মিশ্র নিয়ে যাওয়া ওই ভরা টিফিন ক্যারিয়ারটা। সুনীল পারভেজকে বলে ওই টিফিন ক্যারিয়ারের মধ্যে থাকা খাবারটা টেস্ট করতে। পারভেজ একটু ভয় পাচ্ছিল, কারণ ওই খাবারে বিষ থাকলেও থাকতে পারে। সুনীল বলে যে তারা এখন হসপিটালে আছে, কিচ্ছু হবে না। পারভেজ ওই খাবারটা খেয়ে দেখে ওটাতে বিফ আছে।
খাবারটা যদি চেতন ত্রিওয়ারির জন্য নিয়ে যাওয়া হতো তাহলে নিশ্চয়ই বিফ নিয়ে যেত না। তাহলে কি খাবারটা রিয়াজ নুরানির জন্য ছিল? কিন্তু ওই আরেকজন লোক কে ছিল যে সুনীলের ওপর অ্যাটাক করেছিল? চেতন ত্রিওয়ারি? সে হয়তো রিয়াজের সাথে দেখা করতে এসেছিল। সুনীল বলে সমস্ত প্রশ্নের উত্তর আছে সুধাকর মিশ্রর কাছে। সুনীল পারভেজকে বলে সুধাকর মিশ্রকে অ্যারেস্ট করতে। তখন পারভেজ সুনীলকে জানায় যে তার কাছে একটা ফোন এসেছিল। সুধাকর মিশ্র এখনো বাড়ি পৌঁছায়নি। এরপর আমরা দেখি সুধাকর মিশ্র ট্রেন লাইনে পড়ে মারা গেছে। লোকাল থানার কনস্টেবলরা সুনীলকে জানায় যে মনে হচ্ছে উনি ট্রেন থেকে পড়ে গেছেন। সুনীল ওদেরকে জিজ্ঞেস করে ডেড বডির পাশে কোনো টিফিন ক্যারিয়ার ছিল কিনা। তখন কনস্টেবলরা জানায় যে ডেড বডির পাশে তারা কোনো রকম টিফিন ক্যারিয়ার দেখেনি। এরপর আমরা দেখি রিয়াজের একজন বন্ধু রিয়াজকে ফোন করে সিবিআই এর ব্যাপারে সাবধান করছিল, কিন্তু ফোনটা রেখেই সে দেখতে পায় সুনীল আর পারভেজ তার পেছনে দাঁড়িয়ে। পুলিশের চাপে পড়ে সে জানিয়ে দেয় যে রিয়াজ এখন কোথায় আছে। সুনীল আর পারভেজ রিয়াজকে ধরতে যায়, কিন্তু রিয়াজ সুযোগ পেয়ে তার রিভলভার দিয়ে পারভেজকে গুলি করে ওখান থেকে পালিয়ে যায়। সুনীলও রিয়াজের পেছনে দৌড়ায়। এভাবে বেশ অনেকক্ষণ ছুটোছুটির পর ফাইনালি সুনীল রিয়াজকে ধরতে পারে, কিন্তু ঠিক তখনই কেউ একজন ওদের দিকে বারবার গুলি ছুটতে থাকে। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে সুনীল রিয়াজকে ছেড়ে দিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে সুনীল ওপরে আর কাউকেই দেখতে পায় না যেখান থেকে ওই গুলিগুলো ছোড়া হয়ে থাকতে পারে। পারভেজ সুনীলকে বলে যে এটা শিওর যে রিয়াজ নুরানির সাথে চেতন ত্রিওয়ারি মিলে আছে। তখনই ওদের কাছে খবর আসে রিয়াজ নুরানি খুন হয়ে গেছে। রিয়াজের মার্ডার স্পটে গিয়ে সুনীল রিয়াজের বুক পকেট থেকে একটা নোটপ্যাড পায়, যার মধ্যে শুধুই আয়েশার নাম লেখা। সুনীল বুঝতে পারে যে রিয়াজ শুধুমাত্রই আয়েশার পাগল প্রেমিক ছিল। সুধাকর মিশ্রর বাড়িতে তল্লাশি করতে গিয়ে ওরা কয়েকটা রূপোর চামচ খুঁজে পায়। ওদের মনে পড়ে যায় যে ডক্টর সচিন মহাজনের বাড়িতেও এরকম রূপোর চামচ ছিল। তখনই ওরা সচিনের ফ্ল্যাটে যায়। এটা বোঝা যাচ্ছে যে চেতন সচিনের ফ্ল্যাট থেকেই এই রূপোর চামচগুলো চুরি করে সুধাকর মিশ্রর কাছে রেখেছিল। চেতন যখন তার সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল তখন এই রূপোর চামচগুলো তো ফেলে যাওয়ার কথা নয়। সুনীল পারভেজকে বলে যে এই বাড়িতেই প্রমাণ আছে, ওদেরকে ভালো করে খুঁজতে হবে। সুনীল খেয়াল করে সার্ভেন্টদের শু র্যাকে একটা কাদামাখা 7 নম্বর জেন্স জুতো রয়েছে, কিন্তু চেতন যদি এই বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েই থাকে তাহলে সে নিশ্চয়ই জুতো ছাড়া পালায়নি। সুনীল খেয়াল করে চেতনের রুম থেকে সার্ভেন্ট ওয়াশরুমে যেতে গেলে ওপরে আয়েশার রুমটা দেখা যায়। অর্থাৎ আয়েশার রুমে যদি কেউ ঢোকে বা বেরোয় আর সেই সময় যদি চেতন ঘর থেকে বেরোয় তাহলে সে আয়েশার রুমে কে ঢুকলো বা বেরোলো সবটাই খেয়াল করতে পারবে। এরপর সুনীলের মনে পড়ে যায় যে রেমি তাকে বলেছিল সে রাতে ঘুমানোর সময় ওপরে ফার্নিচার সরানোর একটা হালকা শব্দ শুনেছিল। এই সোফা সেটগুলো যেখানে রয়েছে রেমির রুমটা ঠিক তার নিচে। সুনীল ওই সোফা সেটটা পারভেজকে সরাতে বলে দৌড়ে রেমির ঘরে যায়। সুনীল শুনতে পায় যে ওপরের ফার্নিচারগুলো সরালে সত্যি রেমির ঘরে একটা হালকা শব্দ শোনা যাচ্ছে। সুনীল আবার দৌড়ে ওপরে যায়। সোফার নিচের কার্পেটটা সরাতে দেখা যায় সেখানে টাইলস ব্লকগুলো উঁচু নিচু হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে এগুলোকে অপটু হাতে খোলা হয়েছিল। সুনীল পারভেজকে স্ক্রুড্রাইভার আনতে বলে। টাইলস ব্লকগুলো খুলে দেখা যায় যে চেতনের ডেড বডি এবং তার সব জিনিসপত্র ওই ফ্লোরের নিচেই রয়েছে এবং চেতনের গলাটাও ওই একইভাবে কাটা। লাশ পচে যাতে গন্ধ না বেরোয় তাই অনেকগুলো ন্যাপথলিন চেতনের বডিতে ছড়ানো রয়েছে। এদিকে বৃন্দা শহরের সবথেকে বড় অ্যাডভোকেটের কাছে যায় সচিনের কেসটার জন্য। প্রথমে সেই অ্যাডভোকেট রাজি না হলেও বৃন্দা অন্যরকম ইঙ্গিত দিয়ে সেই অ্যাডভোকেটকে সচিনের কেসটা লড়তে রাজি করিয়ে নেয়। নেক্সট কেসের ডেটে সচিনের অ্যাডভোকেট বলে যে ওই দিন সচিনের হাতের নখে আয়েশার রক্ত এবং আয়েশার হাতের নখে সচিনের রক্ত পাওয়া গেছে। তা থেকে এটা অবশ্যই প্রমাণ হয় যে সেদিন সচিন এবং আয়েশার মধ্যে একটা স্ট্রাগল হয়েছিল, কিন্তু এটা কখনোই প্রমাণ হয় না যে সচিন আয়েশাকে খুন করেছে। হতে পারে যে তিনি তার মেয়েকে ডিসিপ্লিন শেখানোর জন্য হয়তো শাসন করেছিলেন, সেই কারণেই তাদের দুজনের নখে দুজনের রক্ত এবং শরীরের স্ক্র্যাচগুলো পাওয়া গেছে। আর এই সুযোগটাই হয়তো নিয়েছে কোনো এক তৃতীয় ব্যক্তি। ফরেন্সিক রিপোর্টে আছে যে সেই রাতে সচিনের শরীরে উচ্চমাত্রায় অ্যালকোহল ছিল। আর চেতনের খুনটা দেখার পর এটা স্পষ্ট যে এটা ঠান্ডা মাথায় করা একটা প্ল্যান্ড ডাবল মার্ডার। কোনো নেশাগ্রস্ত মানুষের পক্ষে এত সাজিয়ে গুছিয়ে দুটো খুন করা পসিবল নয়।
এভাবে দিনের পর দিন আদালতে সওয়াল জবাবের পর একসময় সচিনের জামিন মঞ্জুর করা হয়। বাইরে সচিনের জন্য আরতি আর রেমি অপেক্ষা করছিল। ওদিকে একটু দূরে বৃন্দাও সচিনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। জেল থেকে বেরিয়ে সচিন আরতিকে বলে যে এতদিন আয়েশার জন্যই সে আরতির সাথে সংসার করতে বাধ্য হয়েছে। সে অনেক বছর ধরেই বৃন্দাকে ভালোবাসে, আর এখন যখন আয়েশাই আর নেই তখন সচিন আর আরতির সাথে এই বিয়েটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছে না। আরতি সচিনকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সচিন আরতির আর কোনো কথা না শুনেই বৃন্দার সাথে চলে যায়। বৃন্দা সচিনকে নিয়ে ম্যারিডিয়ান হোটেলে যায়, কারণ এখন কয়েকদিন তারা এই হোটেলেই থাকবে। সুনীল সচিনের বাবা মায়ের সাথে দেখা করে জানতে চায় যে তারা এই খুনের ব্যাপারে কাউকে সন্দেহ করে কিনা। প্রথমে ওনারা এই ব্যাপারে কোনো তথ্যই দিতে চাইছিলেন না। সুনীল যখন ওখান থেকে উঠে চলে যাচ্ছিল তখন সচিনের বাবা বলেন ওই রেমি মেয়েটি নিজের স্বার্থের জন্য যে কোনো কাজই করতে পারে। সুনীল আর পারভিজের মনে পড়ে যে সেদিন বরিভালি স্টেশনে সুধাকর মিশ্রকে ফলো করার সময় পারভিজ রেমিকে দেখতে পেয়েছিল। এরপরেই ওরা রেমিকে ইন্ট্রোগেট করার জন্য নিয়ে আসে। সুনীল রেমিকে জিজ্ঞেস করে যে সেদিন বরিভালি স্টেশনে সে কি করছিল। রেমি বলে যে সে তার মায়ের বাড়িতে গেছিল, তবে তার মায়ের বাড়িটা বরিভালি স্টেশনে নেমে আরো কিছুটা যেতে হয়। সুনীল রেমির মায়ের বাড়ির অ্যাড্রেসটা জেনে নেয়। সুনীল রেমিকে জিজ্ঞেস করে যে তার হাজব্যান্ডকে। রেমি আবারও বলে যে সে অবিবাহিত, তার কোনো হাজব্যান্ড নেই, এমনকি তার কখনো কোনো অ্যাফেয়ারও হয়নি। এমনিতে রেমি কিছু স্বীকার করবে না বুঝতে পেরে সুনীল রেমিকে সম্পূর্ণ মেডিকেল চেক আপ করতে পাঠায়। ডক্টর রেমি চেক আপ করে সুনীলকে জানায় যে রেমি সেক্সুয়ালি অ্যাক্টিভ এবং কমপক্ষে একবার সে বাচ্চার জন্মও দিয়েছে। ডক্টরের কথা শুনে সুনীল প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ রেমি বলেছে যে তার বিয়ে হয়নি, কোনো অ্যাফেয়ারও নেই। তাহলে বাচ্চার জন্ম দেওয়া কি করে সম্ভব? কনফার্ম হওয়ার জন্য সুনীল রেমির মায়ের সাথে দেখা করে, কিন্তু রেমির মা অ্যালঝাইমারের পেশেন্ট, বেশি কিছুই মনে রাখতে পারেন না। সুনীল ওনাকে জিজ্ঞেস করে যে রেমি শেষ কবে এখানে এসেছিল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রেমির মা বলেন রেমির হাজবেন্ড ওকে এখানে আসতে দেয় না। সুনীল ওনাকে জিজ্ঞেস করে যে রেমির হাজবেন্ডের নাম কি, কিন্তু এরপর রেমির মা আর কিছুই বলতে পারেন না। বেরোবার সময় সুনীলের চোখ পড়ে রেমির যুবতী বয়সের ছবির ওপর। তখনই সুনীল ওখান থেকে বেরিয়ে পারভিজকে ফোন করে হোটেল ম্যারিডিয়ানে যেতে বলে। সুনীল পারভিজকে বলে যে সচিনের প্রাণহানির আশঙ্কা আছে, ওরা দ্রুত হোটেল ম্যারিডিয়ানে পৌঁছায়, কিন্তু সচিন ততক্ষণে মারা গেছে। দেখে মনে হচ্ছে যে সচিন আত্মহত্যা করেছে। সচিনকে বাঁচাতে না পেরে সুনীল ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে খেয়াল করে যে হোটেলের রুমে ঢোকার কার্ডটা সচিনের ড্রয়ারেই রয়েছে। ম্যানেজারকে জিজ্ঞেস করে জানা যায় যে এই কার্ডের ডুপ্লিকেট কপি তারা কখনোই কাউকে দেয় না। এই রুমের ডুপ্লিকেট কার্ড কাউকেই দেওয়া হয়নি। এরপর সুনীল পারভিজকে বলে পরের দিন সকালে সচিনের ফ্ল্যাটে সবাইকে জড়ো করতে। সেই মতো পরের দিন সবাই জড়ো হয় সচিনের ফ্ল্যাটে। সুনীল বলতে শুরু করে 28 অগস্ট রাতে সচিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আয়েশার রুমের বাইরে থেকে রিয়াজের গলার আওয়াজ শুনে নিজের ঘরে গিয়ে সার্জিক্যাল বক্স থেকে সার্জিক্যাল নাইফটা নিয়ে আয়েশার ঘরে যায়। মদ্যপ থাকার কারণে ঘর থেকে বেরোতে গিয়ে সে বিছানাতে একবার ধাক্কা খায়। আয়েশার ঘরে ঢুকেই সচিন ওই সার্জিক্যাল নাইফটা দিয়ে রিয়াজের হাতে আঘাত করে। আয়েশা বাধা দিতে গেলে সচিন আয়েশাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার রিয়াজকে অ্যাটাক করে। সচিনকে থামাতে আয়েশা কি করবে বুঝতে না পেরে ওই বক্সটা দিয়ে সচিনের মাথায় আঘাত করে, যার ফলে সচিন অজ্ঞান হয়ে যায়। তখনই সচিনের পকেট থেকে ওর পেনটা পড়ে গেছিল, আর ওই বক্সটা দিয়ে সচিনের মাথায় আঘাত করার জন্যই ওই বক্সটা ফেটে গেছিল। অজ্ঞান হয়ে যাওয়ার কারণে সত্যি সচিনের সেই রাতের কোনো কথাই মনে নেই। সচিনের মাথা থেকে রক্ত বেরোচ্ছে কিনা দেখার জন্য আয়েশা সচিনের মাথায় হাত দিয়েছিল। তখনই সচিনের চুল আয়েশার হাতে লেগে যায়। আয়েশা তার আলমারি থেকে নিজের ওড়নাটা বার করে সেটাকে হাত দিয়ে ছিঁড়ে রিয়াজের হাতের ক্ষততে পট্টি বেঁধে দেয়। এই ওড়নাটাই আয়েশার আলমারি থেকে ছেঁড়া অবস্থায় পাওয়া গেছিল। আয়েশা আর রিয়াজ দুজনে মিলে অজ্ঞান সচিনকে তার বেডরুমে রেখে আসতে যায়। ওই সময় রেমি আর চেতন নিজের নিজের সার্ভেন্ট রুমের দরজা বন্ধ করে ঘুমোচ্ছিল। ওরা সচিনকে তার বিছানায় শুইয়ে দেয়। আয়েশা রিয়াজকে বলে যে তার বাবা যেদিন বেশি ড্রিঙ্ক করে পরের দিন তার আর আগের দিনের কোনো কথা মনে থাকে না। ও আশা করছে যে এই ঘটনাটাও সচিনের মনে থাকবে না। রিয়াজের মনে পড়ে যায় যে ওই রক্তমাখা ছুরিটা আয়েশার রুমেই পড়ে আছে। এরপর ওরা আবার আয়েশার রুমে যায়।
ওই রক্তমাখা ছুরিটা আয়েশা নিজের ওয়াশরুমের বেসিনে ভালো করে ধুয়ে সেটাকে সচিনের সার্জিক্যাল কিট বক্সে আবার রেখে দেয়। এরপর আয়েশা রিয়াজকে ওখান থেকে চলে যেতে বলে। সেই সময়ই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড রিয়াজকে হাতে পট্টি বাঁধা অবস্থায় বেরিয়ে যেতে দেখেছিল। সুনীল এতটা বলার পর বৃন্দা বলে, এরপর কি হয়েছিল সেটা হয়তো হ্যান্সেল বলতে পারবে। তখন হ্যান্সেল বলে যে সে সচিনের ওপরে বদলা নেওয়ার জন্য ফোন করে জানিয়েছিল রিয়াজ আয়েশার বেডরুমে ঢুকেছে, কিন্তু সে কখনোই আয়েশাকে খুন করেনি, আর কেনই বা করবে। তবে হ্যান্সেল জানে যে আয়েশাকে কে খুন করেছে। সুনীল হ্যান্সেলকে জিজ্ঞেস করে যে আপনার কি মনে হয় আয়েশাকে কে খুন করেছে? বৃন্দা? তখন হ্যান্সেল ব্যঙ্গার্থক হেসে বলে, বৃন্দার অত সাহস নেই, এই কাজটা করেছে রেমি ফার্নান্ডেজ। তখন সুনীল হ্যান্সেলকে বলে, ভুল বলছেন আপনি, একজন মা কি করে তার মেয়েকে খুন করবে? সুনীলের কথা শুনে রেমি ভয় পেয়ে ইশারাতে সুনীলকে বোঝাতে চায় এসব কথাগুলো সবার সামনে না বলার জন্য। সুনীল বলে যে রেমির সাথে সচিনের ছোটবেলা থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সচিনের সাথে আরতির বিয়ের পরেও সেই প্রেম চলতে থাকে। রেমি জানত যে তার পক্ষে সামাজিকভাবে সচিনের স্ত্রী হওয়া সম্ভব নয়, সেটা সে মেনেও নিয়েছিল। রেমি আর সচিনের প্রেমের কারণে একসময় রেমি প্রেগনেন্ট হয়ে যায়। সচিন একবার বললেই হয়তো রেমি বাচ্চাটাকে রাখত না, কিন্তু সচিন সেটা করেনি। রেমি প্রেগনেন্ট হওয়ার পর সচিন রেমিকে রেমির মায়ের কাছে পাঠিয়ে দেয়। ওখানেই রেমি এক কন্যা সন্তানের জন্ম দেয়। ততদিনে 3 বছরের বিবাহিত জীবন কাটানোর পর সচিন আর আরতি জেনে গেছিল যে আরতি কখনো মা হতে পারবে না। আরতি সেই সময় যে ডক্টরকে দেখাতো সুনীল সবার কাছ থেকেই কনফার্মেশন নিয়েছে। তাই সচিন একটা প্ল্যান করে। আরতিকে বলে যে সে একটা অনাথ আশ্রম থেকে 15 দিনের একটা বাচ্চাকে দত্তক নিচ্ছে। স্বাভাবিকভাবে আরতিও এই প্রস্তাবে রাজি হয়ে গেছিল। এইভাবেই সচিন রেমি আর তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেদিনের সেই বাচ্চা মেয়েটি হলো আয়েশা মহাজন। তারপর সচিন যখন এখানে ক্লিনিক খোলে তখন নার্সের বাহানায় রেমিকে নিজের বাড়িতে নিয়ে আসে। ছোট থেকেই আয়েশা আরতির থেকে রেমিকেই বেশি ভালোবাসত। আরতির খুব খারাপ লাগতো সেটা। আয়েশার যখন 18 বছর বয়স তখন একদিন আরতি জানতে পারল রেমি আর সচিনের সম্পর্কের কথা, আয়েশার জন্ম রহস্যের কথা। সুনীল আয়েশার বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই করে দেখেছে যে সেটা নকল। সুনীলের কথা শুনে আরতি বলে, আপনি ঠিক কি করতে চাইছেন? আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি সবার সামনে আমাদেরকে এভাবে হিউমিলিয়েট কেন করছেন? তখন সুনীল বলে, আয়েশার খুনের সময় আপনি পুনেতে ছিলেন তাই না? হঠাৎ করে সুনীল এই প্রশ্ন করায় আরতি একটু ইতস্তত করে বলে, হ্যাঁ, আমি সেই সময় পুনেতে ছিলাম। তখন সুনীল প্রমাণ দেখিয়ে বলে, কিন্তু আপনি যে অপারেশনটার জন্য পুনেতে গেছিলেন সেই অপারেশনের একটা এমার্জেন্সি আসার কারণে অন্য ডক্টর আগেই অপারেট করে দেয় এবং আপনাকে সেটা ইনফর্মও করে দেওয়া হয়। তাই আপনি সেদিন পুনেতে না গিয়ে রাত 12টার আগেই বাড়িতে ফিরে এসেছিলেন। সেই সময় সিকিউরিটি গার্ড ওয়াশরুমে ছিল, তাই আপনাকে ভেতরে আসতে দেখেনি। তখন আরতি বলে, তো এতে কি প্রমাণ হয়? সুনীল বলতে থাকে, সেই দিন আরতি যে বাড়িতে ফিরেছে সেটা কেউই জানত না। রাত 12টায় যখন সচিন মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরে আরতি তখন ওয়াশরুমে ছিল। সচিন যখন সার্জিক্যাল নাইফটা নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন বিছানায় আঘাত পেয়ে শব্দ হওয়ার কারণে আরতি বুঝতে পারে যে সচিন বাড়িতে চলে এসেছে। এরপর যখন আয়েশা আর রিয়াজ সচিনকে অজ্ঞান অবস্থায় সচিনের বেডরুমে নিয়ে আসে তখন ওয়াশরুমের ভেতর থেকে ওদের কথাগুলো শুনে আরতি পুরো ব্যাপারটা বুঝতে পারে। আরতির মনে হয় সচিনকে শাস্তি দেওয়ার এর থেকে ভালো সুযোগ সে আর পাবে না। এরপরে সে হাতে গ্লাভস পরে আর বডিতে অ্যাপ্রন পরে ওই একই সার্জিক্যাল নাইফ দিয়ে আয়েশাকে গলা কেটে খুন করে। সেই কারণেই ওই নাইফে শুধু সচিন আর আয়েশার ফিঙ্গারপ্রিন্ট ছিল, কিন্তু আরতির ফিঙ্গারপ্রিন্ট ছিল না। এরপর আরতি যখন আয়েশার বেডরুম থেকে বেরোচ্ছিল চেতন তখন ওয়াশরুমে যেতে গিয়ে আরতিকে দেখে ফেলে। তখন আরতি চেতনকে অনেক টাকা লোভ দেখিয়ে ফ্লোরের উডেন ব্লকগুলোকে সরাতে বলে আয়েশাকে ওখানে লুকিয়ে রাখার জন্য। চেতনও টাকার লোভে এই কাজটা করতে রাজি হয়ে যায়, কিন্তু চেতন যখন ওই উডেন ব্লকগুলো সরাচ্ছিল তখনই আরতি সুকৌশলে একইভাবে চেতনের গলাটাও কেটে দেয়, কারণ সে কোনো রকম প্রমাণ রাখতে চায়নি। এরপরে আরতি ওই ফার্নিচারগুলোকে সরিয়ে উডেন ব্লকের নিচে চেতনের বডিটাকে রেখে দেয়। চেতনের রুম থেকে তার সমস্ত জিনিসগুলোও এনে ওই একই জায়গায় রেখে দেয়। লাশটা পচে যাতে গন্ধ না বেরোয় তাই প্রচুর ন্যাপথলিন ছড়িয়ে দেয় ওই বডির ওপর। তারপর আবার কার্পেট আর ফার্নিচারগুলো জায়গা মতো রেখে দেয়।
এই সময় রেমি ফার্নিচার সরানোর শব্দ পেয়েছিল। সব কাজ সারার পর সিকিউরিটি গার্ড যখন ঘুমিয়ে পড়ে তখন আরতি আবার বেরিয়ে যায়। পরের দিন রেমি যখন আয়েশার ডেড বডি দেখতে পায় আর সচিনের জামায় যখন রক্তের দাগ দেখতে পায়, তখন সচিনকে বাঁচানোর জন্য রেমি তার জামাটা খুলে বাইরের ডাস্টবিনে ফেলে দিয়েছিল এবং শেষ বদলাটা নিতে আরতি মেরিডিয়ান হোটেলে সচিনের রুমে যায় ডিভোর্স পেপার দিতে। আরতি জানত যে ওই রুমে ঢোকার কোনো ডুপ্লিকেট কার্ড পাওয়া তার পক্ষে সম্ভব নয়। সচিনই তাকে দরজা খুলে ঢুকতে দিয়েছিল, কিন্তু এই ডিভোর্স পেপার দিতে আসার ব্যাপারটা আরতির পুরোটাই নাটক ছিল। তার আসল উদ্দেশ্য ছিল সচিনকে খুন করা। সেই কারণেই সে সমস্ত দিক খেয়াল রেখে নিজের কোনো ফিঙ্গারপ্রিন্ট কোথাও না রেখে সচিনকে খুন করে। সুনীলের কথাগুলো শোনার পর রিয়াজের বাবা বলে, তাহলে রিয়াজকে কে মেরেছে? তখন সুনীল মালভারেকে দেখিয়ে বলে যে এই মেরেছে রিয়াজ আর সুধাকর মিশ্রকে। আরতি প্রথম দিনই মালভারেকে কিনে নিয়েছিল, তাই প্রথম থেকেই মালভারে আরতির কথা মতো আরতির প্ল্যান মতোই কাজ করছিল। মালভারে রিয়াজকে তুলে আনার পর জানতে পারে যে রিয়াজের মনে হয় সচিনই আয়েশাকে মেরেছে, সেই কারণে রিয়াজ চায় সচিনকে খুন করতে। এই কথাটা মালভারে আরতিকে জানায়। তখন আরতি মালভারেকে বলে রিয়াজকে তাদের হেফাজতে রাখতে। সচিনের যদি আইনত সাজা না হয় তখন ওরা রিয়াজকে ব্যবহার করবে। মালভারে রিয়াজকে ভয় দেখিয়ে বলে যে মার্ডারের সময় তুমি ওখানেই ছিলে, তাই তোমার ফাঁসি নিশ্চিত। সেই কারণে তোমাকে এখন আন্ডারগ্রাউন্ড থাকতে হবে। মালভারের কথাই রিয়াজ আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এরপর মালভারে সুধাকর মিশ্রকে ফিট করে রিয়াজের কাছে খাবার পৌঁছানোর জন্য। সেদিন যখন ওই গুহাতে সুধাকর মিশ্র রিয়াজের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, সেদিন সুনীলকে অ্যাটাক করেছিল মালভারে। আমরা বুঝতে পারি যে সেদিন মালভারে আর রিয়াজ দুজনে মিলে সুনীলকে অ্যাটাক করেছিল। যেহেতু সুধাকর মিশ্র ওদের জন্য এবার থেকে বিপজ্জনক হয়ে যেতে পারে, তাই মালভারে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সুধাকর মিশ্রকে খুন করে এবং ওই খালি টিফিন বক্সে যেহেতু রিয়াজের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেত, সেই কারণে ওই খালি টিফিন বক্সটাও নিয়ে নেয়। এরপরে যখন সুনীল রিয়াজকে ধরে ফেলেছিল তখন মালভারেই ওপর থেকে ওদেরকে গুলি করছিল। এরপর মালভারে বুঝতে পারে যে রিয়াজ ওর জন্য বিপজ্জনক হতে পারে, সেই কারণে সে রিয়াজকেও খুন করে। এসব শুনে মালভারে বলে, তোমাদের কাছে আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই। তখন সুনীল বলে, সিবিআই এর মার খেলে তুই নিজেই এভিডেন্স হয়ে যাবি। এরপর সুনীল আরতিকে বলে যে রেমির মায়ের বাড়িতে গিয়ে সে রেমির 18 বছর বয়সের ছবি দেখতে পায়। সেই ছবিটা হুবহু আয়েশার মতো। তারপরেই সুনীলের কাছে একটা একটা করে সমস্ত ক্লুগুলো ক্লিয়ার হয়ে যায়। এরপর সুনীল লেডি কনস্টেবলদের বলে আরতিকে অ্যারেস্ট করতে। যাওয়ার সময় আরতি পেছন ফিরে রেমির দিকে যে এক্সপ্রেশনটা দেয়, সেটা দেখে আমরা বুঝতে পারি যে শাস্তি হলেও তার কোনো দুঃখ নেই। রেমি আর সচিন তার প্রতি যা যা অন্যায় করেছে, আরতি সবকিছুর বদলা নিল। রেমি আজকে নিঃস্ব। এরপর আমাদের দেখানো হয় হাইকোর্টের বিচারে আরতি মহাজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর সে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। তার অ্যাপিল এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।